রেহানা বেগম পুরোপুরি স্তব্ধ হয়ে গেলেন। বুকে জড়িয়ে ধরার প্রবল ইচ্ছাটা ধামাচাপা দিয়ে ফুলের রাস্তা থেকে সরে দাঁড়ালেন। ফুলও আর সময় নষ্ট না করে হসপিটাল ত্যাগ করলো। গাড়ির জানালায় মাথা ঠেকিয়ে বসে আছে ফুল। মিনিট খানেক হয়েছে হসপিটাল থেকে বেরিয়ে এসেছে ওরা। হুম, মিস্টার এসা। হঠাৎ অদ্ভুত সম্বোধনে ভ্রু কুঁচকে অনিলার দিকে তাকায় ফুল। মিস্টার এসার কি মুড অফ? কে মিস্ট্রেসা ম্যাম? আপনি কি ফোনে কথা বলছেন নাকি নিজ মনে বিড়বিড় করছেন? ফুলের প্রশ্নবিদ্ধ চেহারা দেখে মুচকি হাসে অনিলা। ফার্স্ট অফ অল আমাকে ম্যাম বলে ডাকবে না। তাহলে কি বলে ডাকবো? আফকোর্স আনিনা বলে ডাকবে। বড় বড় চোখে তাকায় ফুল। বলে কি এই বিদেশিনী? ম্যাম, আর ইউ ওকে? ইয়েস মিস্টার এসা, আই এম ফাইন, বাট আই থিঙ্ক ইউ আর নট। ওয়েট, আমাকে আপনি মিস্ট্রেসা বলে ডাকছেন কেন? তুমি তে মানে আমাদের মাস্টারকে ওয়াইফ। মিস্টার এসা বলে ডাকবো না তো কি বলে ডাকবো? চোখ উল্টায় ফুল। উফ, কি উইয়ার্ড শোনালো। প্লিজ ম্যাম, আমাকে এই মিস্ত্রি স্ত্রী বলে ডাকবেন না। তাহলে তুমি আমাকে ম্যাম বলে ডাকবে না? কিন্তু কোনো কিন্তু না। আর আপনি আপনি বলেও ডাকবে না। ড্যাব ড্যাব করে তাকায় ফুল। আপনাদের শয়তান হাজবেন্ড দুজন যেমন টিম বানিয়ে ঘোরে, আমাদের টিম বানিয়ে দল ভারী করা উচিত। আর কতকাল জুলুম সহ্য করবো আমরা? কি, তোমার উপরেও অনিসা জুলুম করেন? খাঁচায় বন্দি করে রাখার জুলুম নয় তো? তবদা খেয়ে গেল ফুল। অনিলার কথাগুলো বিশ্লেষণ করতে লাগলো। তুমি নিজের মায়ের সাথে কিরকম এমন জোর বিয়ে পড়তে পারলে ফুল? আমার মাকে যদি আমি এরকম পেতাম। বলতে বলতেই চোখ ভিজে যায় অনিলার। তুমি তোমার মাকে ভালোবাসো না ফুল? গোপনে উত্তপ্ত শ্বাস ফেলে ফুল। বাসি তো, খুব ভালোবাসা থেকে। অবাক হলো অনিলা। তাহলে কষ্ট দিয়ে কথা বললে কেন? মাথা নিচু করে নেয় ফুল। ধীরে ধীরে আওড়ায়। তার আদেশে আগুনে ঝাঁপ দিয়েছি। সেই আগুনে দাঁড়িয়ে কিভাবে তাকে আলিঙ্গন করতাম বলো? অভিমানও জমেছে বুকে। সেদিন সে আমার কথা কেন একবারও চিন্তা করলো না? তার চোখে কেন মাতৃত্ব খুঁজে পাইনি আমি? তার সেই নিষ্ঠুর আচরণে তাকে খুব বাজেভাবে আহত করেছিলাম আমি। তুমি তাদের কথায় তেকে বিয়ে করতে রাজি হয়েছিলে তাই না? উপর নিচ মাথা নাড়ে ফুল। উদ্দেশ্যহীনভাবে জানালা দিয়ে বাইরে তাকাতেই ফুলের চোখ যায় রয়্যাল ডান্স থিয়েটার লেখা চমকালো সাইনবোর্ডে। ঘড়ির কাঁটায় 6টা ছুঁই ছুঁই। এই থামান থামান। রাতের সময় সোলার স্টেটে ফিরে এসেছে ফুল ও অনিলা। এতক্ষণ যাবৎ ডান্স থিয়েটারে বসে ডান্স শো এনজয় করেছে দুজন। অনিলা ভেবেছিল খুব একটা মজা হবে না, কিন্তু ফুলের সঙ্গ ভীষণ উপভোগ্য ছিল। খুব মজা করেছে দুজন, যার দরুন সময়ের দিকেও খেয়াল ছিল না। অনি অবশ্য লুইসকে কল দিয়ে বেশ কয়েকবার খবরাখবর নিয়েছে। অনিলা হাসি মুখে আছে শুনে সে আর খোঁচায়নি। কোথায় ছিলে তোমরা দুজন? হঠাৎ প্রশ্নে অনিলা ও ফুল থেমে গেল। ড্রয়িং রুমে বসে থাকা মিলো প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে। ফুলের চেহারায় ক্রান্তির রেশ স্পষ্ট, তবুও ঠোঁটের কোণে হাসি লেগে আছে। আমরা ডান্স শো দেখতে গিয়েছিলাম। ফুল জবাব দিল। মিলো থম মেরে বসে রইল। অতঃপর বসা থেকে উঠে ফুলের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। বুকে হাত গুটিয়ে রুক্ষ গলায় বলল, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। একটু নড়ে চড়ে দাঁড়ায় ফুল। বার দুয়েক চোখের পলক ফেলে বলে, কিসের কথা বলছেন ম্যাম? মেলোর চোখে মুখে অদ্ভুত এক অভিব্যক্তি ফুটে উঠল, যেন ফুল তার মারাত্মক ক্ষতি সাধন করে ফেলেছে। তুমি তেকে মারোনি? ফুলের চোখ বড় হয়ে গেল। শুকনো ঢোক গিলে দৃষ্টি সরিয়ে ফ্লোরের দিকে তাকালো। অবাক হয়ে গেছে অনিলাও। কেন মেরেছো তুমি তেকে? চাপা স্বরে প্রশ্ন ছুড়ল মেলো। ফুল অত্যন্ত নিচু গলায় বলল, সে আবেশ ভাইকে মেরেছিল, তাই আমিও তাকে মেরেছি। বোঝাতে চেয়েছি কাউকে আঘাত করলে কেমন লাগে। বিকট শব্দে হেসে উঠল মেলো। বিদ্রুপ মিশ্রিত কণ্ঠে বলল, বোঝাতে পেরেছো ওকে? চমকিত নয়নে মেলোর পানে তাকায় ফুল। ওর বিস্ময়পূর্ণ দৃষ্টি উপেক্ষা করে ওর হাত ধরে ফেলে মেলো। একটা চাবি ধরিয়ে দিয়ে বলে, ওর মতো পাথর মানবকে ব্যথা বোঝাতে চাওয়া কতটুকু যৌক্তিক বলে তুমি মনে করো? ফেরার পথে আমি ওর শার্টের রক্তাক্ত দাগ দেখেছি।
চিকিৎসা না করা হলে ক্ষতগুলো গায়ে পরিণত হবে, পচে যাবে ওর শরীর। বড়সড় ধাক্কা খেল ফুল। হাতের মুঠোয় থাকা চাবিটার দিকে এক নজর তাকিয়ে পুনরায় মেলোর ফর্সা মুখশ্রীতে দৃষ্টি স্থাপন করলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আপনারা কেন ডক্টর ডাকেননি ওনার জন্য? উনি না হয় কেয়ারলেস, আপনারা তো ওনার বন্ধু, চিকিৎসা করাতে পারতেন না? বন্ধু? বিড়বিড় করে শব্দটা উচ্চারণ করে মেলো। অন্যদিকে চোখ সরিয়ে ভারী কি গলায় বলে, সে আমাদের মাস্টার, আর মাস্টারের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করার রাইট নেই আমাদের। পুনরায় ফুলের দিকে তাকায় মেলো। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। অত্যন্ত নির্দয় গলায় বলে, তোমার জায়গায় অন্য কেউ হলে মাস্টারকে আঘাত করার অপরাধে খুন করে ফেলতাম। যেহেতু সেটা করতে পারছি না, সেহেতু নিজের তৈরিকৃত ক্ষততে মলমও তোমাকেই লাগাতে হবে। হাতে থাকা চাবিটা চেপে ধরল ফুল। মেলোর কথাগুলো আত্মসম্মানে লেগেছে। এভাবে না বললেও মলম লাগাতে যেতে রাজি হয়ে যেত ফুল। আমি যেতে পারবো না, সে মরে গেলেও আমার কিছু যায় আসে না। বলতে বলতেই ফুলের বুকের ভিতর ধক করে উঠল। নিঃশ্বাস আটকে গেল গলায়। তবুও নিজের অস্থিরতা সাইডে রেখে ঠায় দাঁড়িয়ে রইল। রাগে মেলোর মাথা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে ফুলের গাড়ে ঠাটিয়ে চড় মেরে দিতে। তুমি যার ক্ষমতার বলে আমার সাথে মেজাজ দেখিয়ে কথা বলছো, তারই মৃত্যুতে তোমার কিছু যায় আসে না বলছো? তার মৃত্যু তো দূর, সেই প্রত্যাশা করার জন্যও তোমাকে আফসোস করাতে পারি আমি। নিজের ফোনটা ফুলের মুখ বরাবর ধরে মেলো। আমার একটা ফোন কলে তোমার আবেশ ভাইয়ের ট্রিটমেন্ট বন্ধ হয়ে যাবে। আমাদের মাস্টারকে তো আমরা যেন তেন উপায় বাঁচিয়ে নেব, কিন্তু তোমার আবেশ ভাইকে কিভাবে বাঁচাবে তুমি? বাঁচাতে না পেরে আফসোস হবে না? বিস্ময়ে ফুলের মুখ হা হয়ে গেল। এই মেয়ে কি পাগল নাকি? তুমি যাবে নাকি আমি? যাচ্ছি। একটু জোর দিয়েই বলল ফুল। ছোট্ট শ্বাস ফেলে সোফার দিকে চলে যায় মেলো। সেখান থেকে একটা বক্স এনে ফুলের আর এক হাতে ধরিয়ে দিয়ে সাবলীল গলায় বলে, ডক্টর মেডিসিন দিয়ে গেছে, এখানে আছে সব। বক্সটা নিয়ে উল্টো ঘুরে সিঁড়িতে পা রাখে ফুল। তন্মধ্যেই মেলো বলে ওঠে, 17ই জুলাই আমাদের মাস্টারের বার্থডে। কথাটা শুনে ফুলের হাঁটার গতি কমে গেল। ঘাড় বাঁকিয়ে মেলোর দিকে তাকালো। এতক্ষণ যাবৎ জমে থাকা সকল রাগ, বিরক্তি, ক্লান্তি সব যেন এই এক বাক্যে বিলীন হয়ে গেছে। ফোনের স্ক্রিনে একবার চোখ বুলিয়ে মেলো বলল, অনলি 32 মিনিটস লেফট বিফোর হি টার্নস 32। ফুলের অভিব্যক্তি নমনীয় হয়ে গেল মুহূর্তেই। আপনারা ওনাকে উইশ করবেন না? এক সেকেন্ডের জন্য কুটিল হাসি ফুটে ওঠে মেলোর ঠোঁটে। বললাম না, ওনার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করার অনুমতি নেই আমাদের। তোমাকে যেহেতু ওয়াইফি হিসেবে স্বীকৃতি দিয়েছে, সেহেতু তোমার উচিত আমাদের সবার হয়ে ওকে উইশ করে দেওয়া। নৈশব্দে ঘাড় সোজা করে হাঁটা ধরে ফুল। পেছন থেকে মেলো সাবধানী গলায় বলে, ওর রুমে ডোর লক থাকতে পারে, এই চাবিটা ইউজ করে খুলতে পারবে। মাথা নেড়ে দোতলায় চলে আসে ফুল। অনিলা বিদায় নিয়ে নিজের রুমের দিকে হাঁটা ধরে। বুক ভরে শ্বাস নিয়ে ধীর পায়ে হেঁটে উদ্যানের রুমের সামনে দাঁড়ায় ফুল। ধাক্কা দিয়ে দেখে দরজা আসলেই লক করা। চাবি ইউজ করে দরজা খুলতে উদ্যত হতেই থেমে যায় সে। মনে পড়ে যায় উদ্যানের জন্মদিনের কথা। তার উচিত একটু ধীরে সুস্থে প্রস্তুত হয়ে তারপর যাওয়া। উদ্যানের রুমের পাশের দরজার দিকে তাকায় ফুল। এই দরজা ব্যবহার করেও ফুলের রুমে যাওয়া আসা যায়, আবার উদ্যানের রুমের ভেতরেও থাকা দরজা ব্যবহার করেও আসা যায়। পা ঘুরিয়ে বাইরের দরজা পেরিয়ে নিজের রুমে ঢোকে ফুল। ভেতরের দৃশ্য যেন রূপকথার বই থেকে টেনে আনা। সকালে ঝুম বৃষ্টি দেখায় এতটাই ডুবেছিল যে রুমের ভেতরটা খেয়াল করার অবকাশই পায়নি। উপরন্ত মনেও ছিল এলোমেলো। হাতে চাবি ও বক্সটা খাটের ওপর রেখে বিস্ময়ে পুরো রুমটা চোখ বোলায় ফুল। খোলা জানালা দিয়েই ঠান্ডা বাতাস ঢুকে গোলাপি পর্দাকে দুলিয়ে দিচ্ছে। মেঘ গুড়গুড় শব্দে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। এই রুমটা নিছক একটা রুম নয়, এ যেন ফুলের মনের গোপন কোনো লুকিয়ে রাখা বহুদিনের ছবি। যেমন ভেবেছে ঠিক তেমন, যেমন কল্পনা করেছে ঠিক তেমন। মনের ক্যানভাসে আঁকা কাল্পনিক রুমের বাস্তব চিত্র দেখে সে যেন পলক ফেলতেও ভুলে গেছে। গোলাপি রঙের নরম শেডে সাজানো দেওয়াল, কোনায় দাঁড়িয়ে থাকা ছোট্ট সাদা বুক সেলফে সারি সারি গল্পের বই, খাটের মাথার দিকটায় গোলাপি ফেরি লাইটে মোড়া
মৃদু আলোয় পুরো রুমে এক ধরনের নিরাপদ উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে। সিলিং থেকে ঝুলে থাকা পাতলা নেটের ক্যানোপি বাতাসে হালকা দুলে রুমটাকে যেন একেবারে বারবি ডলের রাজ্য বানিয়ে তুলেছে। ড্রেসিং টেবিলের ওপর রাখা গোলাপি হেয়ার ব্রাশ, পারফিউম সব কিছুতেই যেন শিশু সুলভ মিষ্টত্ব। গোলাপি সাদার টাইলসকৃত ফ্লোরে একচোড়া গোলাপি খরগোশ আকৃতির স্লিপার পড়ে আছে, আর জানালার ধারে রাখা ছোট্ট ফুলদানি থেকে মিষ্টি সুবাস ছড়াচ্ছে গোলাপি রঙের পিওনি ফুলগুলো। পিওনি? আবেগে আপ্লুত হয়ে পড়ে ফুল। ভাবে দুদিন ধরে এই রুমে থাকার পরেও কিভাবে সে এগুলো খেয়াল করেনি। সকালে তো এখানেই দাঁড়িয়েছিল, নিজের মনের সাথে সংযোগ বিচ্ছিন্ন করে রাখার ফলেই কি এগুলো চোখে পড়েনি তার? ফুলগুলোয় নাক ডুবিয়ে নিঃশ্বাসের সাথে মিষ্টি ঘ্রাণ টেনে নেয় ফুল। হঠাৎ মনে পড়ে যায় ডায়েরিতে এমন কিছুই লিখেছিল ফুল। স্থির চোখে পিওনি ফুলগুলোর দিকে তাকিয়ে কেঁপে ওঠে সে। এই ঘর, এই সাজানোর ধরন সব কিছুই তো আমার কল্পনার অংশ। কেউ না জেনেও কিভাবে ঠিক সেইভাবেই ফুটিয়ে তুলেছে। আর এখানে এই পিওনি গাছই কেন, অন্য কোনো গাছ কেন নয়? তবে কি সে আমার ডায়েরি? এক মুহূর্তের জন্য দম নিতে ভুলে গেল ফুল। ব্যাপারটা মাথায় আসতেই মাথা ঘুরে গেল। দুপা পিছিয়ে লম্বা শ্বাস নিল। তোর ডায়েরি কেউ কিভাবে পাবে? ওয়েট, পাবে নাই বা কেন? লুকিয়ে তো রাখিসনি, তাই বলে দানবের হাতেই পড়তে হলো? মাথা ছেড়ে অবান্তর চিন্তা ভাবনা দূর করার চেষ্টা করতেই ফুলের কানে পিটাল ডাক ভেসে আসে। উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক তাকায় ফুল, কিন্তু অত্যন্ত দূর, ওর ছায়াও চোখে পড়ে না। মাথা চেপে ধরে চোখ বন্ধ করে নেয় ফুল। কুল ডাউন ফুল। বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। এক হাত কোমরে রেখে আর এক হাত নাড়িয়ে বাতাস করতে লাগলো। আচানক রুমের তাপমাত্রা বেড়ে গেছে, নাকি তার অস্থিরতা উত্তাপ ছড়াচ্ছে বুঝে উঠতে পারছে না। উদ্যানের ভঙ্গিতে ফুল ঠোঁট নেড়ে বলল, হেই অ্যালেক্স, সেট এসি টু -16 ডিগ্রিস। ফুল মস্করা করেই বলেছিল, কিন্তু সঙ্গে সঙ্গেই রুমের তাপমাত্রা কমতে লাগলো। দু হাতে নিজেকে আঁকড়ে ধরে ফুল। এই তাপমাত্রায় 5 মিনিট থাকলে নির্ঘাত ফুল কুল ডাউন হয়ে বরফে পরিণত হবে। ফুলের ঠোঁট কাটছে, উপরের দাঁত নিচের দাঁতের সাথে বাড়ি খাচ্ছে। ও পুনরায় কিছু বলতে যাবে, তার আগে তাপমাত্রা সহনীয় পর্যায়ে ফিরে আসে। চোখ মুখ কুঁচকে গেল ওর, শরীর একদম ঠান্ডা হয়ে গেছে। এই অ্যালেক্স তো ভারী ডেঞ্জারাস, বলেই বড় বাড়িয়ে ফেলবে। ফুলের মনে পড়ে গেল মেলোর বলা কথাগুলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো আর মাত্র কয়েক মিনিটই বাকি আছে। 2 দিন ধরে শাওয়ার নেয়নি ফুল। পুরো একদিন তো ঘুমে ঘুমে কেটেছে, আর সকাল থেকে অনশন করেছিল। ফলস্বরূপ ওয়াশরুমেও যেতে হয়নি। তারপর তো বাইরেই ছিল এতক্ষণ যাবৎ। ভেবেছিল এখন শাওয়ার নেবে, কিন্তু ঠান্ডা হওয়ায় সেই ভাবনাকে উড়িয়ে নিয়েছে। তবুও ড্রেস চেঞ্জ করা দরকার। আশেপাশে তাকিয়ে ফুল অনুমানের ওপর ভিত্তি করে হাঁটা ধরে। এত কিছু যেহেতু আছে, কাপড় চোপড়ও থাকবে। ডান দিকে বিশাল ওপেন ওয়ার্ড্রপের সামনে এসে থামে ফুল। সেদিকে তাকিয়ে ওর চোয়াল খসে পড়ার উপক্রম। ওয়ার্ড্রপের স্বচ্ছ কাচের ভেতর সারি সারি সাজানো নিখুঁত ভাঁজে রাখা 3 পিস সিল্কের নাইটওয়্যার, শাড়ি, টপস, স্কার্ট, জিন্স। নিচের ড্রয়ারগুলো সুশৃঙ্খলভাবে সাজানো ক্ষুদ্র অ্যাক্সেসরিজ, যেগুলো দেখে গাল গরম হয়ে গেল ফুলের। কাপা কাপা হাতে আন্দাজে এক সেট 3 পিস নিয়ে সামনে ঘুরে দাঁড়ালো। হাত মুখ ধুয়ে কাপড়গুলো পরবে। ওয়াশরুম খুঁজে পেতে খুব একটা সমস্যা হলো না। ওয়াশরুমের দরজাটাও হালকা গোলাপি শেডের, ওপরে সোনালি ফ্রেমের খোদাই করা কারুকাজ। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই ফুলের চোখ আরও বড় হয়ে যায়। এই যেন রূপকথার প্রাইভেট স্পা। দেয়াল থেকে শুরু করে মেঝে, এমনকি লাইটের রঙও সেই সূক্ষ্ম গোলাপি প্যাস্টেল আভা। ওয়াশরুমের 3 দিক জুড়ে বড় বড় মিরর গোল্ডেন লাইটিং করা। বাম দিকে একটি বিশাল জ্যাকুজি, দুধ সাদা রঙের গোলাপি এলইডি আলোয় জ্বলজ্বল করছে। জ্যাকুজির পাশে উঁচু স্ট্যান্ডে বাথ সল্টের জার, গোলাপি সুগন্ধি মোম, ছোট ছোট তোয়ালে রোল করে সুন্দরভাবে রাখা কয়েকটি মিনিমাল ডিস গোল্ডেন শেলফ।
যেখানে প্রিমিয়াম ব্র্যান্ডের বডি ওয়াশ শ্যাম্পু রাখা। ডান দিকে একটি বিশাল ভ্যানিটি কাউন্টার, গোলাপি মার্বেল টপ, তার ওপর ফেয়ারি লাইটে ডেকোরেশন, আফটার বাথ অ্যাক্সেসরিজ, হেয়ার স্টাইলিং টুল, মেকআপ অর্গানাইজিংয়ের ব্রাশ, টুথপেস্ট সহ প্রয়োজনীয় সামগ্রী সাজিয়ে রাখা। মুহূর্তেই সিদ্ধান্ত বদলে ফেলে ফুল। এখন সে শাওয়ার নেবেই নেবে। প্রায় আধা ঘন্টার মতো শাওয়ার নিয়ে বেরিয়ে আসে ফুল। ওর পরনে জলপাই রঙের থ্রি পিস, চুলে শুভ্র রঙের তোয়ালে পেঁচানো। ঘড়ির দিকে তাকিয়ে চমকে গেল ফুল। অলরেডি 12:30টার মতো বেজে গেছে। তাড়াহুড়া করে চুলের তোয়ালে সরিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় ফুল। নিজেকে একটু দেখে মাথায় ওড়না টেনে খাটের কাছে চলে আসে। চাবি বক্স হাতে নিয়ে দরজার সামনে এসে দাঁড়াতেই বুকের ভিতর ধুকপুক শুরু হয়ে যায়। মস্তিষ্ক বলছে, যাস না, যাস না, মনস্টারের গুহায় যেচে পড়ে কে যায়? বিছানায় গা এলিয়ে ঘুমিয়ে পড়। মেলোর কাছে গিয়ে বলে দিবি গিয়েছিলাম, কিন্তু মনস্টারটা মলম লাগাতে দেয়নি। মেলো মিথ্যা ধরতে পারবে না, কারণ মনস্টারের বিহেভিয়ারই তো এমনই। প্রতিশোধ নেওয়ার সুযোগ বারবার হাতছাড়া করিস না। মস্তিষ্কের কথার প্রতিরোধ করল হৃদয়। যা শুয়ে থাক, আমি আবারও তোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেব। মনস্টার না হয় ব্যথা পায় না, তুই তো পাস, তোকে শান্তি দেব না আমি। তার শরীরের ক্ষত বাড়বে আর তোর হৃদয়ে দহন বাড়বে। সে তো ব্যথা নামক অনুভূতি ঊর্ধ্বে, কিন্তু তার ভাগের ব্যথা তুই অনুভব করবি। তপ্ত শ্বাস ফেলল ফুল। মস্তিষ্কের কথা মতো আঘাত করছিল দানবটাকে। এবার মনের কথা শুনে মলম লাগিয়ে দিয়ে আসবে। ব্যাস, মন মস্তিষ্ক দুই খুশি হয়ে যাবে, শান্তি দেবে একটু তাকে। চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করে দরজার লকে চাবি ঢোকায় ফুল। দরজা খুলে ভেতরে তাকায়। এখান থেকে উদ্যানের বেড দেখা যাচ্ছে না। ইতোমধ্যেই ফুলের অস্থিরতা বেড়ে গেছে। কয়েক ধাপ, শরীর কাঁপছে থরথর করে। নিজের মনের উদ্দেশ্যে ফুল আওড়ায়, একটু রকম কর, শান্ত থাক। এত উত্তেজিত হচ্ছিস কেন? মেরে ফেলবি আমায়? ভেতর থেকে উত্তর আসে, সে কাছে এলেই তোর সব অনুভূতিগুলো এলোমেলো হয়ে যায়। মূলত এখানে আমার কোনো দোষ নেই। মানুষের অনুভূতি তার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে, মন শুধু সেই অনুভূতিগুলো ব্যাখ্যা করে। রুষ্ট হয়ে মস্তিষ্কের উদ্দেশ্যে ফুল বলে, বাহ, অনুভূতি তৈরি করে দিয়ে শান্তিতে ঘুমোতে বলে মেরে ফেলার ধান্দায় আছিস, তাই না? ধরিবাজ কোথাকার। মস্তিষ্ক বলে, অনুভূতি তো লিম্বিক সিস্টেমে অটোমেটিক তৈরি হয়, কিন্তু সিদ্ধান্ত তো তোর হাতে। আঙুল চেপে নাকের নিচে ঘাম মুছে নেয় ফুল। হাতের তালুও ঘেমে যাচ্ছে উৎকণ্ঠায়। পা টিপে টিপে খাটের সামনে গিয়ে দাঁড়ায় ফুল। সম্মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই ফুলের সারা শরীর শিউরে উঠল। সময় যেন থেমে গেল কিয়ৎক্ষণের জন্য। খাটের ওপর বসে আছে এক সুশ্রী রমণী। পরনে সাদা মাটা হলদে রঙের শাড়ি, গায়ের রং উজ্জ্বল ফর্সা, চোখে মোটা কাজল, পেছনে শক্ত খোপার ফাঁকে গোজা বেলি ফুল। নারীটিকে দেখে অবাক হওয়ার মতো হলেও ফুলের মাঝে শিহরণ জাগে পাশে বসে থাকা উদ্যানকে দেখে। রমণীর কাঁধে মাথা রেখে অনড় হয়ে বসে আছে সে। তাদের দুজনের শূন্য দৃষ্টি ফুলের ওপর স্থির। উদ্যানের চাহনি দেখে ফুলের গলা শুকিয়ে এলো। লাল লাল চোখে একভাবে তাকিয়ে আছে ফুলের দিকে। গায়ে শীতল কাঁপুনি বয়ে যায় ফুলের। পরিষ্কার বোঝা যাচ্ছে ফুলের উপস্থিতিতে তাদের দুজনের মধ্যে কেউ সন্তুষ্ট হয়নি। যেন ফুলের অযাচিত আগমন তাদের ব্যক্তিগত কাজে বিঘ্ন ঘটিয়েছে। ফুল ঠোঁট নেড়ে শব্দ বের করার চেষ্টা করতেই উদ্যান প্রাণহীন গলায় বলে, স্টেপ ব্যাকওয়ার্ড। থমকে গেল ফুল। নিজেকে সামলে নিয়ে বলল, আমি তো এসেছিলাম মেডিসিন। বাক্য শেষ করার পূর্বেই উদ্যান সোজা হয়ে বসল। রমণীটি তখনও অদ্ভুত চোখে ফুলের দিকেই তাকিয়ে আছে। তোমাকে আমি পিছিয়ে যেতে বলেছি, এক পাও সামনে এগোবে না। ফুল নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এক মনেই ভেবে চলেছে, কে এই নারী, কি তার পরিচয়। সবচেয়ে বড় প্রশ্ন হলো উদ্যান কেন এই নারীর কাঁধে মাথা রেখে বসেছিল, আর সেই দৃশ্য দেখে ফুলের দম বন্ধ হয়ে কেন আসছে। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা কেন হচ্ছে। সবটুকু সাহস একত্রিত করে প্রশ্ন ছুড়ে ফুল, আমি চলে যাব, তার আগে বলুন উনি কে?
ফুলের ভাঙা কণ্ঠে ছড়া প্রশ্নে ভ্রু কুচকায় উদ্যান, মুখাবয়বে বিরক্তি ঠিকরে পড়ছে। ফুল আবারও নিজের প্রশ্নের পুনরাবৃত্তি করল। ওনাকে তো এর আগে কখনো দেখিনি। উনি কে? সেটা তোমার না জানলেও চলবে, যেতে বলেছি আমি। উদ্যানের কণ্ঠে এবার রাগের বহিঃপ্রকাশ ঘটল। কণ্ঠ রোধ হয়ে এলো ফুলের। উদ্যানের নিষেধ অগ্রাহ্য করে আরও 2 পা এগিয়ে যেতেই বসা থেকে উঠে দাঁড়ায় উদ্যান। শেষবার মতো বলছি, সামনে এগোবে না, নিচের রুমে যাও। অদ্ভুত এক জেদ চাপল ফুলের মনে। কিছুতেই এই নারীকে উদ্যানের কাছে রেখে চলে যেতে রাজি নয় সে। বদ্ধ রুমে এই নারীর সাথে একান্ত কী এমন কাজ আছে উদ্যানের? কেউ কোনো কাজ থেকে থাকলেও ফুলের উপস্থিতিতে কেন সেই কাজ করা যাবে না? থেকে যাওয়ার অনুমতি পাওয়ার জন্য অজুহাত দেখিয়ে ফুল বলল, আমি এখানে একটা কাজে এসেছি, সেটা করে তারপরেই যাব। রাগে মাথা চাড়া দিয়ে উঠল উদ্যানের। নিয়ন্ত্রণে জিভের অগ্রভাগ দিয়ে গালের অভ্যন্তরীণ গাল স্পর্শ করে চোখ বন্ধ করে শ্বাস নিয়ে শান্ত গলায় বলে, তুমি এ রুমে ঢুকলে কিভাবে? দরজা তো লক করা ছিল। ওয়েট, চাবি কে দিয়েছে তোমায়? কান্না পেয়ে গেল ফুলের। এই রমণীর সাথে দরজা লক করে উদ্যান একান্তে সময় কাটাচ্ছে, তার উপর সে কিভাবে এসেছে সেই প্রশ্ন করছে। নিজের কাজে বিন্দুমাত্র লজ্জা পাচ্ছে না। কাঁপা কাঁপা হাতে বক্সটার দিকে ইশারা করে মিছে হাসল ফুল। উদ্যান যেমন প্রশ্ন এড়িয়ে গেছে, তেমনি ফুলও উদ্যানের প্রশ্ন অপেক্ষা করল। আমার করা ক্ষতে মলম লাগাতে এসেছি। কথাটা শুনে চোখ মেলে শান্ত চোখে তাকায় উদ্যান। তুমি মলম লাগাতে এসছো? লাইক সিরিয়াসলি? আমি মরে গেলেও আদৌ তোমার কিছু যায় আছে? উদ্যান যেন অজান্তেই ফুলের বুকের ওপর ছুরি চালাচ্ছে। বুকের বাঁ পাশ চেপে ধরে হাঁপাতে লাগে ফুল। আমার কিছু যায় আসলেই বা আপনার কি? আমাকে কষ্ট দিতে আপনি নিজেকে আঘাত করতেও পিছপা হবেন কি? উদ্যানের ভ্রু কুঁচকে গেল। ফুল আবারও বলে ওঠে, আপনি কি আমাকে মলম লাগানোর অনুমতি দেবেন? কথাটা ফুল নারীটির দিকে তাকিয়ে বলল। না। উদ্যানের সোজা সাপটা স্বীকারোক্তি শুনে অবাক চোখে তাকায় তার দিকে। তুমি আমাকে আরও আঘাত করতে চাইলে করতে পারো, কিন্তু মলম লাগানোর অনুমতি নেই তোমার। ফুলের চোখ জোড়া চিকচিক করে উঠল, তবুও নিজেকে সামলে নিয়ে বলল, আচ্ছা তাহলে ডক্টর ডাকুন, সে এসে ট্রিটমেন্ট করে যাবে। উদ্যান এসে ফুলের সামনে থামলো, হাত থেকে বক্সটা নিয়ে বলল। তুমি যেতে পারো এবার। ফুলের নাকের ডগা লাল হয়ে গেছে, চোখে পানি টইটুম্বর, ওষ্ঠদয় তিরতির করে কাঁপছে। নিজের সবটুকু দিয়ে কান্না আটকানোর চেষ্টা করছে। আমি চলে গেলে আপনি ওনাকে দিয়ে মলম লাগাবেন নিশ্চয়ই? ফুলের এহেন মন্তব্যে যার পরনাই অবাক হয়ে যায় উদ্যান। একবার খাটে বসে থাকা নারীর দিকে তাকিয়ে পরপরই ফুলের চোখের দিকে তাকায়, ঘাড় কাত করে বলে, নট ব্যাড। ওকে দিয়ে মলম লাগানোই যায়। বজ্রপাত হলো ফুলের মাথায়। ধৈর্যের বাঁধ ভেঙে গেল। উদ্যানকে পাশ কাটিয়ে নারীটির সামনে গিয়ে দাঁড়ালো। এ কে আপনি? এ ঘরে কি করছেন? উত্তর দিল না নারীটি, শুধু শূন্য চোখে তাকিয়ে রইল ফুলের দিকে। সেই চাহনিতে খেই হারায় ফুল। চেপে ধরে নারীটির বাহু। ওভাবে তাকিয়ে আছেন কেন? আমি কে জানেন? আপনার চোখ তুলে ফেলবো আমি। নারীটি নিরুত্তর থাকলেও হুট করে ফুলের হাতে টান পড়ে। কিছু বুঝে ওঠার আগেই সপাটে চড় পড়ে ফুলের বাম গালে। চড়ের তীব্রতায় ফুলের ঠাঁই হয় মেঝেতে। টান বসেছিল সেখানেই। ফুল গিয়ে পড়েছে তার গায়ের ওপর। তবুও ফুলের সাইনোফোবিয়া ট্রিগার্ড হয়নি। মূলত আশেপাশের সব কিছুই অর্থহীন হয়ে গেছে ফুলের কাছে। উদ্যানের রাশভারী কণ্ঠস্বর পুরো রুমে প্রতিধ্বনিত হচ্ছে। তুই কে সেটা ওর জানার প্রয়োজন নেই। শুধু জেনে রাখ, ওর দিকে চোখ তুলে থাকলে আমি তোর চোখ তুলে ফেলবো। থাপড়ের আঘাতে ফুলের মাথা ভনভন করছে, চোখের সামনেটা ঝাপসা হয়ে গেছে। ব্যথা পেয়েছে তানও, তবুও উদ্যানের রাগ টের পেয়ে নীরবে ব্যথা শুয়ে গেছে। ঘেউ ঘেউ করে প্রতিক্রিয়া দেখায়নি। ধীরে সুস্থে উঠে দাঁড়ায় ফুল। উদ্যান নিজের ঘাড় চেপে ধরে রাগ সংবরণের চেষ্টা করছে। নারীটি এবার উদ্যানের দিকে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে। তার অভিব্যক্তি দেখে ফুলের মাঝে এক উন্মাদনা ভর করল। উদ্যান এই মহিলার সামনে ওর গায়ে হাত তুলে ঠিক করেনি। আপনি এত তাড়াতাড়ি নিজের আসল রূপে ফিরে আসবেন ভাবিনি আমি। ফুলের তাচ্ছিল্য মাখা কণ্ঠে উদ্যানের ভেতরে থাকা জানোয়ারটা বেরিয়ে আসার দ্বার প্রান্তে
উদ্যান তেড়ে গিয়ে ফুলের ভেজা চুলে হাত ঢুকিয়ে খাঁচে ধরল। তুমি কিন্তু আমাকে উত্ত্যক্ত করছো। আপনি আমাকে উত্ত্যক্ত করছেন। এই মেয়েকে বের করুন, নইলে আমি ধ্বংস করে ফেলবো সবটা। দাঁতে দাঁত চেপে ফুলের বাহু টেনে ধরল উদ্যান। ওকে সম্পূর্ণ নিচের দিকে ঘুরিয়ে বলল। ওকে সরি বলো। পাগলের মতো হেসে উঠল ফুল। সরি বলবো কিসের জন্য? আপনাদের ডিস্টার্ব করার জন্য? হ্যাঁ তাই, সরি বলবে কিনা বলো। না, বলবো না। প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়ে উদ্যান। ঠাস করে ফুলের একই গালে চড় বসিয়ে দেয়। এবারের থাপ্পড়টা আগের থেকেও জোরালো ছিল। ফুলের ঠোঁটের কোণ কেটে গিয়ে রক্ত বেরিয়ে আসে। নরম ফর্সা গালে উদ্যানের আঙ্গুল দেবে যায়। ফপিয়ে কেঁদে ওঠে ফুল। মাথা ঝিমঝিম করছে, তবুও যেন উদ্যান ক্ষান্ত হলো না। ফুলকে টেনে তুলে দরজার দিকে অগ্রসর হতে লাগলো। উদ্যানের হাত ছোটানোর চেষ্টা করতে লাগলো ফুল। কান্নামাখা ব্যাকুল কণ্ঠে বলল। ছেড়ে দিন, আমি যাব না। আমি সরি বলবো ওনাকে, সরি। আমি এক্সট্রিমলি সরি। দরকার হলে পা ধরবো, আমি থাকতে দিন এখানে। আমি আপনাদের একদম বিরক্ত করবো না, চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকবো। ছেড়ে দিন আমায়। থামলো না উদ্যান। রুম থেকে ফুলকে বের করে দিয়ে দরজা লক করে দিল। বন্ধ দরজায় ধাক্কা দিতে লাগলো ফুল। চাবিটা উদ্যানের রুমেই পড়ে গেছে। দরজার সাথে ঠেস দিয়ে গগন বিদারী আর্তনাদে ফেটে পড়ে ফুল। আমার সর্বনাশ করবেন না, ওনার থেকে দূরে থাকুন। আমি সহ্য করতে পারছি না, মরে যাব আমি। পাগলের মতো নিজের চুল টানতে লাগলো ফুল। চেঁচিয়ে উঠছে ক্ষণে ক্ষণে। দিশা বিশা হারিয়ে উঠে দাঁড়ায় ফুল। না, আমাকে কিছু করতেই হবে। হাতের উল্টো পিঠে চোখ মুছে রুম থেকে বেরিয়ে যায় ফুল। এক ছুটে গিয়ে দাঁড়ায় মেলোর রুমের সামনে। উদ্ভ্রান্তের ন্যায় দরজায় নক করতে শুরু করে। প্রচণ্ড বিরক্ত হয়ে দরজা খুলে দেয় মেলো। বাইরে ফুলকে ছটপট করতে দেখে অবাক হয়ে যায় সে। ফুলের গালে চড়ের দাগ দেখে বুকে হাত গুটিয়ে বলে। দেখো, আমি যা করেছি প্রতিশোধ নেওয়ার জন্যই করেছি। তোমাকে আমি কিছু বললে তে আমাকে পানিশ করতো, তাই বুদ্ধি খাটিয়ে আজকের দিনেই তোমাকে ওর রুমে পাঠিয়েছি। কোনো কিছু শোনা কিংবা বোঝার মতো অবস্থায় নেই ফুল। কাতর গলায় বলে। ম্যাম, আপনার কাছে কি আর কোনো চাবি আছে? আমায় দিন প্লিজ। ফুলের জড়ানো কণ্ঠ শুনে চমকে যায় মেলো। তার চেয়েও হতভম্ব হয় ফুলের আবদার শুনে। থাপড় খেয়ে এসেও এই মেয়ে চাবি চাইছে। তুমি চাবি দিয়ে কী করবে? গলা শুকিয়ে এসেছে ফুলের। দৃশ্যপটে উদ্যান আর রমণীটিকে ঘিরে আজেবাজে কল্পনা ভেসে উঠছে। মহিলাটা কে ম্যাম? সারার কথা বলছো? ওনার নাম সারা? হ্যাঁ, পুরো নাম আকসারা, সুবিধার্থে সারা বলে ডাকি সবাই। মেয়েটা কে হয় মাস্টারের? ফুলের আগ্রহ দেখে খটকা লাগে মেলোর। আজব মেয়ে। মেলো ভেবেছিল থাপড় খেয়ে এসে তাকে কড়া কথা শোনাতে এসেছে। জানি না কি হয়। আশানুরূপ উত্তর না পেয়ে ফুলের হৃৎপিণ্ড সংকুচিত হয়ে যায়। হাঁসফাঁস করতে করতে বলে। থাক সেসব কথা, চাবি দিন আমায়। বেকুব বনে গেল মেলো। ঘুরে ফিরে সেই চাবি কেন চাইছে মেয়েটা? থাপড় খেয়ে মন ভরেনি নাকি মাথার স্ক্রু ঢিলে হয়ে গেছে? শোনো, আজ ওর জন্মদিন, আর এই দিনে ওর রুমে ঢোকার পারমিশন নেই। আগামীকাল পর্যন্ত অপেক্ষা করো থাপ্পড় খাওয়ার জন্য। তরপাতে লাগলো ফুল। তার অভিব্যক্তি দেখে বিস্মিত হচ্ছে মেলো। তোমার কি খুব বেশি থাপ্পড় খেতে মন চাইছে? তুমি বললে তেহুর হয়ে আমি কয়েকটা থাপ্পড় মেরে দিই। চোখ কটমট করে তাকায় ফুল। অশ্রু ভরা চোখে রাগ দেখে মেলো হালকা হেসে বলে। বুঝেছি, তেহুর থাপ্পড়েই মজা পেয়েছো। আমিও কিন্তু বেশ ভালোই থাপ্পড় মারতে পারি, টেস্ট করে দেখতে পারো। ফুল বুঝতে পারলো এই মেলো আসলে ড্রাঙ্ক, সেজন্যই উল্টাপাল্টা বকছে। আপনি আমার চাবি দেবেন কিনা বলুন। হঠাৎ করে ফুলের গলা জড়িয়ে ধরে মেলো। বাচ্চাদের মতো বলে। আমার কাছে আর চাবি টাবি নেই বেবি। সেই চাবিটাই তো লুহানকে পাম দিয়ে এনেছিলাম। ওর কাছে আরও একটা এক্সট্রা চাবি থাকতে পারে, কিন্তু আমি আর চাবি আনতে যেতে পারবো না। হাতের বাচ্চাটা সুযোগ পেলেই চালায় আমাকে। তুমি বলো, আমার মতো নোংরা মেয়ের সাথে মানায় ওকে? কেন যে বোঝে না বাল। ফুলের কান্না থেমে গেছে। কৌতূহল ভরা চোখে তাকিয়ে আছে মেলোর দিকে। কিছু মুহূর্তের ব্যবধানেই হুঁশ ফেরে মেলোর। নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়ায়। রুক্ষ গলায় বলে। যাও তো এখান থেকে। ফুল কিছু বলার আগেই বিকট শব্দে দরজা বন্ধ হয়ে গেল।
খাটের ওপর আড়াআড়ি হয়ে শুয়ে আছে ফুল। চুলগুলো খাট বেয়ে ফ্লোরে লুটিয়ে আছে। জানালা দিয়ে হিমেল হাওয়া প্রবেশ করছে। শীত শীত করলেও কাঁথা জড়ানোর ইচ্ছে নেই। চাবির জন্য লুহানের কাছে গিয়েছিল, কিন্তু লুহান চাবি দেয়নি। বলেছে, আজ তেহুর রুমে যাওয়ার পারমিশন নেই, না যাওয়াটাই তোমার জন্য ভালো। ভারাক্রান্ত হৃদয় নিয়ে ফিরে এসেছে ফুল। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করেও খুব একটা লাভ হচ্ছে না। যাক, ভালোই হয়েছে দানবটা আসল রূপে ফিরে এসেছে। নিজেকে বাঁচানোর শেষ সুযোগ পেয়ে গেছি। আর ভাববো না তাকে নিয়ে। মনকে সান্ত্বনার বাণী শুনিয়েও ফলাফল শূন্য। ঘাড় বাঁকিয়ে দরজার দিকে তাকিয়ে গোপনে শ্বাস ফেলে ফুল। মুষলধারায় বৃষ্টি পড়ছে। বিছানা থেকে উঠে হাঁটাহাঁটি করতে লাগলো সে। লক্ষ্য করলো এই রুমের অন্যদিকে কয়েকটা লাগোয়া রুম আছে। একটা রুমের দরজা খুলে উকি দিতেই চোখ শিথিল হয়ে এলো। সেটা একটা ডান্স রুম। আলতো পায়ে রুমে প্রবেশ করে ফুল। মাঝারি আকৃতির ডান্স রুমের এক পাশে পুরোটায় আয়না দিয়ে তৈরি। সাদা মার্বেল ফ্লোরে হালকা গোলাপি রঙের আলোর প্রতিফলন হয়ে পুরো ঘরটাকে অদ্ভুত কোমল আবায় ঢেকে রেখেছে। ধীর পায়ে হেঁটে মিউজিক সিস্টেম অন করতেই গান বেজে ওঠে। ফুল এতটাই শূন্য মস্তিষ্কে ছিল যে গান চেঞ্জ করার ইচ্ছেটুকুও পেল না। রুমটি হয়তো সাউন্ড প্রুফ। রুমের মাঝ বরাবর দাঁড়িয়ে নাচার প্রস্তুতি নিতেই গানের কথাগুলো স্পষ্ট হয়ে যায়। নাচতে আর পালো না ফুল। সেখানেই চুপচাপ বসে রইল। কানে বারবার বাজতে লাগলো, আমি ভালোবাসি তোমাকে। মলিন হাসল ফুল। মিথ্যাও এত শ্রুতিমধুর শোনায়। ঘণ্টা কানে খাটুতে গাল ঠেকিয়ে বসে থেকে উঠে দাঁড়ায় ফুল। আজ আর নাচ হবে না তাকে দিয়ে। শরীরের শক্তি কই। ডান্স রুম থেকে বেরিয়ে আরেক রুমে ঢোকে ফুল। রুমটা আকারে ছোট। ভেতরে ঢুকতেই প্রথমে চোখ পড়ে বিশাল জানালার সামনে ঝুলে থাকা সুইং বেডটি। ছাদের কাঠের বিম থেকে মোটা দড়িতে বাঁধা বেডটি হালকা দুলছে। বেডটার গায়ে সাদা লিনেনের কভার, ওপর ভাগে এলোমেলো কয়েকটা নরম কুশন। হালকা পিঙ্ক, সি গ্রিন আর আইভরি রঙের ফুলের চোখ চকচক করে ওঠে। পাগলামি করে ডায়েরিতে এইসবের কথাও লিখেছিল সে। ভাবতেও পারেনি কেউ একজন কল্পনাগুলোকে বাস্তবায়িত করবে। ধপ করে বিছানায় গা এলিয়ে দিল ফুল। মস্তিষ্কের কথা মেনে ওই ঘরে না গেলেই ভালো হতো। যে লোক আমার ঘরে পরপুরুষ পাঠাতে কুণ্ঠাবোধ করে না, সেই লোকের চরিত্র আর কতই বা ভালো হবে। শুধু শুধু আমাকে এনেছে কেন, সেটাই তো বুঝতে পারছি না। আমাকে মুক্তি দিয়ে ওকে বিয়ে করে নিলেই তো পারে। চোখ বন্ধ করে নেয় ফুল। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে বন্ধ চোখ থেকে। আমার মোটেও খারাপ লাগছে না। সে যা ইচ্ছে করুক গিয়ে, আমি আর ভাববো না তার কথা। দুপুর 1:30টায় সবাই একসাথে লাঞ্চ করতে বসেছে। উদ্যান বাড়িতে নেই। অক্ষরাকে নিয়ে বেরিয়েছে বোধহয়। ফুল খেয়েছে? অনিলার প্রশ্নে না বোধক মাথা নাড়ে নাদিয়া। সে খাবার নিয়ে গিয়েছিল, কিন্তু ফুল খায়নি। কি বলছো, খাইনি কেন? তা তো জানি না ম্যাম, বললো পরে খাবে। অনিলা প্রত্যুত্তর কিছু বলতে যাবে তার আগেই ডাইনিং হলের দরজার দিকে চোখ যায়। সেদিকে তাকাতেই থমকে যায় সে। তার দৃষ্টি অনুসরণ করে বাকিরাও তাকালো সেই দিকে। হলুদাভ রঙের শাড়ি পরে দরজায় দাঁড়িয়ে উকিঝুঁকি মারছে ফুল। মাথায় টানা ঘোমটা, হাতে কালো রঙের কাচের চুড়ি। তাকে এই সাজে দেখে উপস্থিত সবার চক্ষু চড়ক গাছ। সোহম তো খাওয়া ছেড়ে অবচেতন মনে উঠে দাঁড়িয়েছে। আমি চোখে ভুলভাল দেখছি? ওকে টেনে বসিয়ে মুখে খাবার ঢুকিয়ে দেয় হৃদম। ঠিকঠাকই দেখেছিস, কিন্তু নজর দিস না, দেহুর বউ হয়। তাই বলে এইভাবে সেজে গুজে চোখের সামনে ঘুরে বেড়াবে? আরে পুরুষ মানুষ আমরা, কোনো রোবট নই। সোহমের কথায় ভ্রু কুচকে তাকায় লুহান। তোর মতো শুদ্ধ পুরুষের মুখে সব কথা ঠিক মানতে পারলাম না। মাথা নিচু করে খাবার খা। তাদের কথোপকথন শুনে অনির দিকে তাকায় অনিলা। অনিতও মাথা নিচু করে খাবার খাচ্ছে। লুহানও সেম। বাকি আছে শুধু হৃদম আর সোহম। হৃদমও 2-3 বার তাকিয়ে চোখ সরিয়ে নিয়েছে। সোহম বেচারা তাকাবে না বলেও বারবার তাকাচ্ছে। কাউকে খুঁজছো ফুল? অনিলার কথায় কেঁপে উঠে ফুল। না বোধক মাথা নেড়ে বলে, না, সরি আপনাদের বিরক্ত করার জন্য। আপনারা খান, আমি যাচ্ছি। আরে চলে যাবে কেন? আমাদের সাথে খেতে বসো। অনিলার কথায় দমে যায় ফুল। আবারও উদ্বিগ্ন চোখে পুরো ডাইনিং হলে চোখ বোলায়।
কিন্তু কাঙ্ক্ষিত মানবটিকে খুঁজে পায় না। ছোট্ট শ্বাস ফেলে বলে, না আপু, আমি রুমে যাচ্ছি। নাদিয়া আপু, তোমার কাজ শেষ হলে একটু কষ্ট করে আমার খাবারটা দিয়ে দিয়ে যেও। মিষ্টি হাসলো নাদিয়া। কষ্ট কিসের মিস্টার শাহ? আমি নিয়ে আসবো আপনার খাবার। নাদিয়ার সম্বোধনে ভ্রুক্ষেপ না করে নিজ কক্ষে চলে যায় ফুল। ঘণ্টাখানেক পর নাদিয়ার সাথে খাবার নিয়ে ফুলের রুমে আসে অনিলা। নাদিয়া চলে গেলে অনিলা বলে, খাও না, শেষে একসাথে বসে আড্ডা দেবো, কেমন? সৌজন্যমূলক হাসি ফুল মাথা নেড়ে খাওয়ায় মনোনিবেশ করে। কিছু সময় পর চলো একটা গেম খেলি। আমি নিজের সম্পর্কে একটা সিক্রেট তোমাকে বলবো, তুমিও তোমার সম্পর্কে একটা সিক্রেট আমাকে বলবে, ঠিক আছে? অনিলার কথা খেয়াল করলো না ফুল। সে তো গোল গোল চোখে অনিলার রুম দেখছে। সামনের দেওয়ালে বিরাট বড় টিভি ঝোলানো, সেখানে রোম্যান্টিক গান চলছে। বেডের সামনে কোল্ড ড্রিঙ্কস রাখা। কি গো, শুনছো? সরল হাসলো ফুল, অনিলার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আপু, শুনেছি। তুমি শুরু করো। লেমন ড্রিঙ্কসে চুমুক দেয় অনিলা। ফুলের পরিধেয় শাড়ির দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, করছি, কিন্তু তোমাকে শাড়িতে অনেক সুন্দর লাগছে। হঠাৎ শাড়ি পরার কোনো বিশেষ কারণ আছে নাকি? ম্লান হাসলো ফুল। তেমন বিশেষ কোনো কারণ নেই। রাতে সারাকে শাড়ি পরতে দেখে ইচ্ছে করছিল। তুমি সারাকে দেখেছো? কই, আমি তো দেখিনি। কখন এসেছো? তা তো জানি না। আচ্ছা, তুমি সারার বিষয়ে কিছু জানো? খানিকক্ষণ ভাবলো অনিলা। কথা বলেছো কখনো ওর সাথে? না, আসলে ও কথা বলতে পারে না। কিছুটা খারাপ লাগলো ফুলের। অত সুন্দর মেয়েটা কথা বলতে পারে না? হ্যাঁ, আমার সাথে যখন প্রথম দেখা হচ্ছিল আমি নাম জিজ্ঞেস করেছিলাম। মেয়েটা কোনো উত্তর দেয়নি, শুধু তাকিয়েছিল। তারপর তে বললো ওর নাম আকসারা। আমি আর কিছু জিজ্ঞেস করিনি। খাটের ওপর পা তুলে বসলো ফুল, কৌতূহলী কণ্ঠে বলল, মাস্টারের চরিত্র কেমন? তুমি তো 6.5 বছর ধরে আছো তাদের সাথে, তাই না? তার কি মেলো ম্যাম ছাড়া আর কোনো গার্লফ্রেন্ড ছিল? ফুলের কথায় অবাক হয়ে যায় অনিলা। এই দাঁড়াও দাঁড়াও, মেলো দেহুর গার্লফ্রেন্ড ছিল কবে? দ্বিগুণ অবাক হয় ফুল। তোমরা জানো না? মাস্টার তো ওনাকে নিয়ে বাড়িতে গিয়েছিল, সবার সামনে বলেছিল, মিট হার, শি ইজ মাই গার্লফ্রেন্ড। হোয়াট? এই ব্যাপারে তো কিছুই জানি না আমরা। তে তোমাদেরকে মিথ্যে বলেছিল কেন? মিথ্যে বলবে কেন? হয়তো তোমাদের কাছে বিষয়টা গোপন রেখেছিল। গত রাতে তো ওনার চরিত্র সম্পর্কে বেশ ভালোই ধারণা পেয়ে গেছি আমি। মাথা নাড়ে অনিলা। অসম্ভব। মেলোর সাথে তেহুর তেমন কোনো রিলেশন থাকতেই পারে না। শুধু মেলো কেন, কারোর সাথেই নেই। থাকলে অবশ্য জানতাম আমরা। আমাকে যেদিন প্রথম তাদের সামনে এনেছিল সেদিন সবার দৃষ্টি ছিল আপত্তিকর, শুধু তেহুর বাদে। তে আমার দিকে তাকায়নি পর্যন্ত, শুধু বলতেছিল সাতা নিচে জায়গা দিয়েছে বলেই কি বাড়িতে জায়গা দিতে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তার সেই কথা শুনে কান্না থেমে গিয়েছিল আমার। বাকিরা তো শুধু অনেক আনিবাজে কথাই বলেছিল। তোমাকে অনিসা জোর করে তুলে এনেছিল, তাই না? হ্যাঁ, সেদিন ছিল এমনই এক বৃষ্টির দিন। বাসে করে চার্চে যাচ্ছিলাম মাকে ফিরিয়ে আনতে। বৃষ্টির জন্য আসতে পারছিলাম না। সেই বাসে অনিও ছিল। বাস থেকে নামার পর দেখি অনি আমার ঠিক সাথেই নামছে। ওর কাছে ছাতা ছিল না। ছেলেটাকে ভিজতে দেখে আমার একটু দয়া হয়েছিল। তখন আমি বাংলা জানতাম না, স্প্যানিশে বলেছিলাম, আপনি কোথায় যাবেন? সে বিরক্তি ভরা চোখে তাকিয়ে বলল। ওর উত্তর শুনে হেসে ফেলেছিলাম আমি। ওর দৃষ্টি কেমন যেন অদ্ভুত ছিল। তখন তো আর জানতাম না ও শালা একটা ফাক্কার। সরল মনে ছাতে নিচে জায়গা দেবো বলেছিলাম। জাহান নামের রাস্তা চিনি না আমি, চার্চের রাস্তা চিনি। সেখানে যাচ্ছি। যাবেন? শয়তান লোক ঘোর লাগা গলায় বলেছিল।